প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে গর্ভকালীন যত্ন ও পরিচর্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নাইমা শারমিন হক। চলুন কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের অতিথির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একটি মায়ের জন্য বা একটি মেয়ের জন্য এই গর্ভকালীন সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে আমি যেটি বললাম যে আজকের বিষয় অ্যান্টিনেটাল চেক আপ বা কেয়ার, এই বিষয়টা বা গর্ভকালীন যত্ন, এর মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো পড়ে, মানে সেটি আমি আগে জানতে চাচ্ছি। অ্যান্টিনেটাল কেয়ার এই শব্দটার বাংলা অর্থ হচ্ছে গর্ভকালীন পরিচর্যা। তো একজন মেয়ে যখন প্রেগনেন্ট হন তখন তার মানসিক এবং শারীরিক যে পরিবর্তনটা তার মধ্যে আসে, এই ব্যাপারগুলো তার মধ্যে এক্সপ্লেইন করা এবং তার মানসিক স্থিতির সাথে তার গর্ভাবস্থার যে অ্যাডজাস্টমেন্ট, এই অবস্থায় সে কেমন থাকবে, তার কী ধরনের পরিবর্তন হতে পারে, কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, অথবা তার আদৌ কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে গিয়েছে কিনা, যদি করে তার ট্রিটমেন্ট কি, তার ডেলিভারিটা কিভাবে কন্ডাক্ট করা হবে, তার কিভাবে মানসিকভাবে তাকে প্রস্তুত হতে হবে, তার নিজের এবং তার ফ্যামিলির প্রতিটা মেম্বার, এই সব কিছুরই যে আলোচনা, এটা অ্যাকচুয়ালি অ্যান্টিনেটাল কেয়ার অথবা গর্ভকালীন পরিচর্যার সময়কালের মধ্যেই করা হয়। একজন মেয়ের জন্য প্রেগনেন্সিতে অ্যান্টিনেটাল কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সাধারণত বলা হয় যে যখনই তার মিসড পিরিয়ড হয়ে যাবে তখনই তার অতি দ্রুত ডক্টরের কাছে যাওয়া উচিত, তার সাথে শেয়ার করা উচিত। যদি কোনো কারণে সে প্রথমবার যেতে না পারে তাহলে অবশ্যই যেন সেকেন্ড মিস পিরিয়ডের পরপর সে যায়। হ্যাঁ, তো ডক্টরের কাছে যাওয়ার পর যখন তার চেক আপ হবে, তার কাছ থেকে জানা হবে তার কি শারীরিক সমস্যা হচ্ছে, তার কোনো প্রবলেম হচ্ছে কি না, তো সেটা যখন তাকে জিজ্ঞেস করা হবে, তার যে মেন্টাল রিলিফটা হবে, এটা অ্যাকচুয়ালি একজন ডক্টরের সাথে পেশেন্টের রিলেশনের উপরই ডিপেন্ড করে। আর ওই সময়টাতে কিছু বেসিক ইনভেস্টিগেশন আমরা করি, যেমন তার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কতটুকু থাকে, তার রক্তে যে সেলগুলোর উপাদান যে অনুপাতে থাকার কথা সে অনুপাতে আছে কিনা, তার থাইরয়েড হরমোনে কোনো প্রবলেম আছে কিনা, সোনোগ্রাফি করে দেখা হয় যে তার প্রেগনেন্সি যে ডেটটা সে বলছে যে তার মিস পিরিয়ডের সাথে ওই ডেটটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা, অথবা আমরা ইডিডি ক্যালকুলেট করি। একজন মা যত দ্রুত ডক্টরের কাছে আসেন তত অ্যাকুরেটলি এই ইডিটি মানে তার ডেলিভারি ডেটটা এটা ক্যালকুলেট করা ইজি হয়। ইভেন কি নাম্বার অফ প্রেগনেন্সি সোনোগ্রাফির মাধ্যমে বোঝা যায় যে গর্ভাবস্থায় সে কি একজন বাচ্চা ক্যারি করছেন নাকি একের অধিক বাচ্চা ক্যারি করছেন। আর তাছাড়াও আরও কিছু ইনভেস্টিগেশন দরকার হয় যদি কোনো স্পেশাল কিছু থাকে, যেমন যদি কারো ফ্যামিলিতে ডায়াবেটিসের হিস্ট্রি থাকে, অথবা তার আগে ছিল, আগের বাচ্চা ছিল না, হঠাৎ করে এই সময় হতে পারে, সেটাও একটা ব্যাপার। এখানেও একটা চেক আপের ব্যাপার থাকে। তো অ্যাকচুয়ালি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন মায়ের সামগ্রিক শারীরিক কন্ডিশনটা এটা বোঝা যায় এবং তাকে সেটা এক্সপ্লেইন করা যায়। এটা এর মাধ্যমে একটা মেয়ের সাথে ডক্টরের একটা আন্তরিকতার একটা রিলেশন তৈরি হয় এবং সেটি ছাড়া কিন্তু সেটি সম্ভব না। এবং এই মাটা যথেষ্ট ফ্রি হয়ে যায়, কারণ এখনো অনেকে আছেন মনে করেন যে প্রেগনেন্সি একটা ডিজিজ, বলে যে আমি তো প্রেগনেন্ট, আমি কাজটা করতে পারবো না, আমি তো প্রেগনেন্ট। বাট তাকে এটা বোঝানোর জন্য ইট ইজ আ ফিজিওলজিক্যাল চেঞ্জ। যে চেঞ্জটা বডিতে হচ্ছে এটা একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ। যেমন কেউ অনেক বমি করে, এটাকে সে তার অসুস্থতা বলে মনে করে, বাট এটা তাকে বোঝানো হয় এই অ্যান্টিনেটাল চেক আপের সময় যে এটা প্রেগনেন্সিতে হবে, এটা হওয়াটাই স্বাভাবিক, কারো কম হয় কারো বেশি হয়। যদি কারো বেশি হয় প্রয়োজনে তাকে হসপিটালাইজড হতে হবে, কিন্তু এটা একসময় কমে যাবে, হয়তো 3 মাস পরে সেটা কমে যাবে। তো এই যে গর্ভকালীন অবস্থায় পুরো সময়টাতে একটি স্পেশাল কেয়ারেরও কিন্তু দরকার আছে, যেহেতু এই সময়টাতে একটি মেয়ের ভেতরে একটি চেঞ্জ আসছে ফিজিওলজিক্যালি, যেটা আপনি এবং মানসিকভাবেও কিন্তু একটি পরিবর্তন হয়। তো এই সময় তার পরিবারের বা তার কাছের যে মানুষগুলো, তাদের আসলে কতটুকু ভূমিকা এক্ষেত্রে পালন করা উচিত বলে আপনি মনে করেন একজন বিশেষজ্ঞ হিসেবে?
ডক্টরের ভূমিকা তো ডক্টর পালন করবেন, কিন্তু এই মেয়ে কিংবা মা সে কিন্তু তার দিনের ম্যাক্সিমাম সময়টুকু তার পরিবারের মানুষদের সাথেই থাকে। তো আমি মনে করি ফ্যামিলি পার্সনদের ইনভলভমেন্টটাই অনেকখানি ভূমিকা পালন করে একটা মেয়ের গর্ভকালীন পর্যায়টা কেমন যাবে তার উপরে। এবং এটা কিন্তু একটি সত্যি বিষয় যে এই যে গর্ভকালীন পরিচর্যা এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে একটি সুস্থ মা এবং সুস্থ বেবি, একজন সুস্থ মা, সুস্থ গর্ভাবস্থা এবং একজন সুস্থ নবজাতক শিশু। অবশ্যই সবকিছুই ডিপেন্ড করতেছে একটার সাথে আরেকটা, একটা যোগসূত্র কাজ করছে। যদি আমি তাকে ভালো অ্যান্টিনেটাল চেকআপ দিলাম কিন্তু তার ফ্যামিলিয়াল এনভায়রনমেন্টে সে হ্যাপি না, সেক্ষেত্রে আপনারা কি তার ফ্যামিলির কাউকে সেই পরামর্শ দেন? হ্যাঁ, ডেফিনেটলি আমরা চাইবো যে যখন একজন মা অ্যান্টিনেটাল চেকআপে আসেন অবশ্যই তার স্বামী তার সাথে আসবেন। যদি স্বামী না আসতে পারেন তাহলে তার মা আসতে পারেন অথবা শাশুড়ি আসতে পারেন। তাদেরকেও কাউন্সিলিং এর দরকার আছে, কিভাবে এই মাটার যত্ন করবেন, কিভাবে তার পরিচর্যা করবেন, কিভাবে তাকে মেন্টাল সাপোর্ট দিবেন, এই জিনিসগুলো ফ্যামিলি মেম্বারদের জানার জন্য খুবই দরকার। হ্যাঁ, তো এই পরিচর্যার মধ্যে সবার আগে আসে হচ্ছে একটি গর্ভবতী মায়ের খাবার দাবারের প্রসঙ্গটা যদি আমি আনতে চাই। এই সময়টাতে আসলেই কি ধরনের খাবার খাওয়া সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন এবং সেটির পরিমাণ কতটুকু হলে একজন গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে ভালো? প্রথম দিকে 2-3 মাস অ্যাকচুয়ালি অনেকে বলেন যে খেতে পারেন না, অনেক গন্ধ লাগে, বমি হয়। হ্যাঁ, তো এটা স্বাভাবিক, ডিউ টু হরমোনাল ইনফ্লুয়েন্স, এটা স্বাভাবিক। তো আস্তে আস্তে এই প্রভাবটা কমে যায়। তারপরে বলা হয় যে একজন মেয়ে স্বাভাবিকভাবে যে খাবারটা খায় একজন পূর্ণবয়স্ক মেয়ের জন্য সেটা হচ্ছে 2200 কিলো ক্যালোরি। তো প্রেগন্যান্সিতে আমরা বলি যে অন্তত পক্ষে আগে যা খেত তার থেকে 1 মুঠ কি 1.5 মুঠ খাবার বেশি খাওয়ার জন্য, এবং খাবারটা একবারে না খেয়ে ফ্রিকোয়েন্ট ফিডের জন্য কিছুক্ষণ পর পর। কারণ দেখা গেল যে অনেকে সকালে খান, দুপুরের আগের কিছুই খান না, মানে খুব বেশি সময় যাতে গ্যাপটা যেন না থাকে। হ্যাঁ, তো দেখা যায় যে কারণ খাবারটা কিছুক্ষণ পর পর ফিড করার কারণ হচ্ছে যে মা যদি প্রলং পিরিয়ড অনেকক্ষণ ধরে যদি না খাওয়া থাকেন সেক্ষেত্রে তো বেবিরও হাইপোগ্লাইসেমিক স্টেট হতে পারে। তো বেবি তার মুভমেন্ট অল্টারেশনের মাধ্যমে জানান দিতে পারে মাকে যে আই এম নট গুড, আই এম ইন ট্রাবলস। তো হয়তো দেখা যায় যে বাচ্চা কম নড়াচড়া করে, কখনো কখনো বাচ্চা বেশি নড়াচড়া করে। সো আমরা মাদেরকে বলি যে যদি কখনো দেখেন যে বাচ্চা নড়াচড়া কম হচ্ছে অথবা বেশি হচ্ছে তাহলে অবশ্যই আপনি কিছু খাবেন এবং বাম কাত হয়ে শুয়ে থাকবেন। এবং তারপরে যদি না কমে তাহলে অবশ্যই হসপিটালে আসতে হবে। বিশ্রাম বা রেস্টের কতটুকু রেস্টের ব্যাপারটা আছে, যেমন হচ্ছে অন্তত পক্ষে আমরা বলি যে দুপুরে 2 ঘন্টা ঘুম প্রয়োজন একজন গর্ভবতী মায়ের এবং রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম খুবই প্রয়োজন। আচ্ছা, এটিও খুব দরকার, কারণ অনেক সময় কিন্তু দেখা যায় যে একজন গর্ভবতী মা তার মানে টেনশন থেকে হোক কিংবা যে কোনো কারণেই হোক তার ঘুমটা খুব কম হয় না, খুব বেশি হয় না। এটা খুব কমন একটা প্রবলেম পেশেন্টদের জন্য, বলে যে আমি ঘুমাতে পারি না, আমার সাথের মানুষ ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুমাতে পারছি না। এটা কমন, সবার মধ্যেই থাকে। আচ্ছা, সেটি নিয়ে কি খুব চিন্তিত হবার কোনো বিষয় রয়েছে? চিন্তিত হবার বিষয় না, তো অ্যাকচুয়ালি তখন আমরা বলি যে না, আপনাকে এটা ঘুম হচ্ছে না, এটা কোনো প্রবলেম না, হবে আপনি আপনার মাইন্ডকে ডাইভার্ট করেন, টিভি দেখেন, গান শোনেন, বই পড়েন, একসময় আপনি অবশ্যই ঘুমাবেন। এর জন্য এক্সট্রা কোনো মেডিকেশনের প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটি বিষয় যেটি অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে পড়ে অ্যান্টিনেটাল চেকআপ যেটি, হ্যাঁ, এবং এই চেকআপটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ এবং সেটি কতবার পুরো গর্ভকালীন অবস্থায় যাওয়া উচিত বলে মনে করেন? গুরুত্বপূর্ণ তো অনেকখানি, কারণ একজন মা যদি চিকিৎসকের কাছে না আসেন তাহলে তো অ্যাকচুয়ালি চিকিৎসক বুঝতে পারবে না যে তার মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিনা। রেগুলার চেকআপও তার জন্য দরকার, দুটা কারণে দরকার। এক, তার একটা সুস্থ প্রেগন্যান্সি ক্যারি করবেন উনি, এই জন্য দরকার। আর দ্বিতীয় হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সে জন্ম দিতে যাচ্ছে, একজন সুস্থ সন্তানের জন্ম যেন হয় সেই জন্য দরকার। আর আরেকভাবে বলা যায় যে অ্যান্টিনেটাল চেকআপ না হলে তো একজন গর্ভাবস্থায় একজন মায়ের কি ধরনের কমপ্লিকেশনগুলো হতে পারে এবং তা কতটুকু সিভিয়ার হতে পারে সেটা তো বোঝার কোনো উপায় নাই। যে কারণে একসময় আমাদের দেশে মর্টালিটি রেট মানে মায়ের মৃত্যুর হার অনেক বেশি ছিল, কারণ তখন গর্ভকালীন সময়ে চেকআপে তারা আসতেন না, কিংবা কোনো কারণে তারা নিজেরা আসতে চাইলেও পরিবারের লোকজনই তাদেরকে আসতে দিতেন না। বাট এই জিনিসটা এখন মানুষের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে রেটটা আস্তে আস্তে কমে আসছে। এখন আমরা অনেক পেশেন্ট পাই যে জাস্ট মিসড পিরিয়ড হয়েছে 2 দিন 3 দিন, পেশেন্ট চলে আসে যে আমার মিসড পিরিয়ড হয়ে গেছে। কতবার যেতে হবে অ্যান্টিনেটাল চেকআপে? আমরা বলি সাধারণত একজন আইডিয়াল মাকে প্রথম 3 মাস তাকে প্রতি মাসে একবার করে আসা উচিত। পরবর্তীতে আমরা বলি যে 32 সপ্তাহ পর্যন্ত তার মাসে 14 দিন পর পর আসা উচিত। মানে সপ্তাহে
2 সপ্তাহে একবার, সরি। আর এর পরবর্তীতে মানে 36 সপ্তাহ পর থেকে ডেলিভারির আগ পর্যন্ত প্রতি সপ্তাহেই তার আসা উচিত। আচ্ছা, এবং সেটি আসলে সব ক্ষেত্রে এতগুলো মাস হয়তো যাওয়া পসিবল হয় না, সেক্ষেত্রে অন্ততপক্ষে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার তার যাওয়া উচিত পুরো গর্ভকালীন অবস্থায়। আচ্ছা, একটু জানতে চাইবো, এই সময়ে অনেকেরই কিছু অন্য ধরনের সমস্যা হতে পারে, যেমন হঠাৎ করে জ্বর হয়ে যাওয়া বা অন্য কোনো সমস্যা, সেই সময়ে এই যে ওষুধ খাওয়া বা কোনো কিছু আলাদা মেডিকেশন নেওয়া, ড্রাগস নেওয়া, এগুলো আসলে কতখানি তার স্বাস্থ্যসম্মত হবে এবং সেক্ষেত্রে আসলে ডাক্তার পরামর্শ দরকার? জ্বরের ব্যাপারটা যেটা বলছেন, প্রেগন্যান্সিতে কিন্তু বডিতে এমনিতে ইমিউনো কম্প্রোমাইজড স্টেট থাকে, একটু ডিপ্রেস থাকে ইমিউন সিস্টেম, তো আর হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে বডি টেম্পারেচার রেজ থাকতে পারে। তারপরও যদি জ্বরের কথা যদি বলেন আপনি, কোনো কারণে তার ভাইরাল ফিভার হলো অথবা অন্য কোনো ইনফেকশন হলো, তো সেক্ষেত্রে যে ড্রাগটা সেফ হবে পেশেন্টের জন্য প্রেগন্যান্সিতে সেটাই আমাদেরকে দিতে হবে। এবং সাধারণত আমরা প্যারাসিটামলের বেশি অন্য কোনো তীব্র মেডিসিন আমরা দিতে চাই না। তারপরও যদি দিতে হয়, যদি কোনো কমপ্লিকেশন কারো ডেভেলপ করে, যেমন যার প্রেশার, তাকে এখন আমি প্রেশারের মেডিসিন না দিলে তো তার প্রেশার কমবে না, বাট তাকে আমার এমন ড্রাগটা দিতে হবে যেটা প্রেগন্যান্সিতে সেফ। অনেক মা আসেন যা প্রেগন্যান্সির আগে থেকেই তার প্রেশার, সো তাকে আমার গর্ভাবস্থায় প্রেশার কন্ট্রোল করতে হলে প্রেগন্যান্সিতে যে ড্রাগটা সেফ সেটাতে চলে যেতে হবে। অনেক প্রেগন্যান্ট মা আমরা পাই, পুরোটাই ডিপেন্ড করছে ডাক্তারের কাছে যাওয়ার উপর এবং যেটি পরামর্শ দিবেন সেটি। এরকম পেশেন্টও আমরা পাই যে গর্ভাবস্থায় ডক্টরের কাছে যান নাই, কিন্তু সে আগের থেকে তার প্রেশার বেশি, আগে যে ওষুধ খাচ্ছিলেন এখনো সেই ওষুধগুলোই খেয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার অনেক ধরনের জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থেকে যায় মেডিসিনের সাইড ইফেক্টের জন্য, এবং এই জাতীয় সমস্যা হবার আগে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আর পুরো গর্ভাবস্থায় অবশ্যই তার পরিবার এবং তিনি যে ডাক্তারের আন্ডারে আছেন সবার পরামর্শ তার গ্রহণ করা উচিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম গর্ভকালীন যত্ন, এই বিষয়টির উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন। আশা করছি আপনাদের মধ্যে যারা মা হচ্ছেন তাদের জন্য অনেক উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো অ্যাবসের একটা মুভমেন্ট, যেটা সবচেয়ে সবাই জিমে যখন আসে, জিমে আসার পরে প্রথম থেকে তাদের প্রায়োরিটি থাকে কিন্তু এইটাকে কমাবে, অ্যাবসটাকে ডিফাইন করবে, কিন্তু এনিহাও এটা সবাই ভুলে গিয়ে দেখা যায় যে চেস্ট, ট্রাইসেপের দিকে সবাই ইনভলভ হয়ে যায়। তখন দেখা যায় যে পেটের যে মাসেলের যে মুভমেন্টগুলো সেটা খুব একটা পায় না, প্রায়োরিটি পায় না। এই জন্য আমরা কিছু প্রোগ্রাম দেখাবো যে অল্প এক্সারসাইজের মাধ্যমে আপনার অ্যাবসের সেই ডেফিনেশনগুলো আপনি ইজিলি আনতে পারবেন। তবে একটা জিনিস আমি কিন্তু বারবারই বলছি, এখনও কিন্তু বলছি, অ্যাবসের মুভমেন্টটা কিন্তু চেস্ট অথবা বাইসেপ অথবা ইয়ের মতো হয় না, কোয়াডসের মতো হয় না। যে জিনিসটা লাগবে আপনার প্রথমে কিন্তু ফ্যাটটাকে আপনাকে অবশ্যই বার্ন করতে হবে। ফ্যাট যদি আপনি বার্ন না করেন তাহলে আপনার ফ্যাট লেয়ারের নিচে যে মাসলটা ডেভেলপ হবে সেটা কিন্তু কখনোই ভিজিবল হবে না। এই জন্য অবশ্যই আপনি যদি অ্যাবসের কোনো মুভমেন্ট করেন, আপনাকে অবশ্যই কার্ডিওভাস্কুলার মুভমেন্ট আপনাকে এক্সারসাইজ এর ভিতরে করতে হবে, আনতে হবে। যদি প্রতিদিন করতে আপনি নাও পারেন অথবা যদি ইচ্ছে নাও করে, অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন আপনাকে যে কোনো কার্ডিও মুভমেন্ট করতে হবে। এবং এর সাথে যেটা করতে হবে, প্রপার করতে হবে, ইয়েতে আসতে হবে, ফুড হ্যাবিটা আসতে হবে, তখনই দেখা যাবে আপনার অ্যাবসের এইটা আসবে, ভিজিবিলিটি আসবে। কিন্তু দেখা যায় যে অ্যাবসের যে মুভমেন্টগুলো একটু ডিফিকাল্ট এবং কঠিন এবং সময় সাপেক্ষ। এই জন্য আমরা কিছু প্রোগ্রাম দেখাবো যাতে অল্পতেই আপনি সেই ডেফিনেশনটা আনতে পারবেন। ওকে, এই জন্য যে জিনিসটা আপনাকে লাগবে আপনাকেই হেল্প নিতে হবে কেবলসের। পুরো ফ্ল্যাট শুয়ে পড়বেন, যে কেবলসের স্ট্যান্ডটাকে আপনি হাতে ধরবেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে চলে আসবেন। এখন আপনার সুবিধা মতো যে ওয়েটটা নিতে পারবেন সেই ওয়েটটা আপনি পায়ের সাথে আপনি হুকের মাধ্যমে আটকে ফেলবেন। ওকে, এখন এই অবস্থায় আপনি যেটা করবেন, নি রেইজ আমরা আগে করেছিলাম, এটা হচ্ছে আমরা যেটা বলবো কেবল অ্যাসিস্ট্যান্ট নি রেইজ। ওকে, গো, ইয়েস, নি রেইজ। যার যতটুকু ফ্লেক্সিবিলিটি সেই অনুযায়ী আপনি তুলবেন। পুরো জিনিসটি আপনার লাগবে হচ্ছে লোয়ার অ্যাবসে। ইয়েস, এবং যেহেতু এটা আপনাকে টানছে ইয়ের দিকে, সামনের দিকে, এই জন্য আপনার লোয়ার অ্যাবস ছাড়াও আপনার আপার অ্যাবস এবং অবলিক্সেও খুব ভালোভাবে প্রেশার পড়বে এবং অ্যাবসের ভিজিবিলিটি খুব ইজিলি চলে আসবে। ওকে না ওকে, আমরা বলেছিলাম যে যদি কোনো রকম রেজিস্ট্যান্স আপনি ইউজ করেন ইয়েতে অ্যাবসে, তাহলে অ্যাবসের এইটা বেড়ে যায়,
মানে ডেফিনেশনটা বেড়ে যায়, মাস্কুলিটি বেড়ে যায়। এই জন্য বলেছিলাম যাদের বডিতে একটু ফ্যাট লেয়ার বেশি অথবা একটু বাল্ক পরিমাণ বেশি, তারা কোনো রকম রেজিস্ট্যান্স নিয়ে করবেন না। তবে এই এক্সারসাইজটা আপনি ইজিলি যদি আপনি করেন, আপনার কোনো আসবে না, বাল্ক আসবে না, শুধু ডেফিনেশনটা আসবে শুধু। সুতরাং নিশ্চিন্তে আপনি এই প্রোগ্রামটা ইনভলভ করতে পারেন। তবে যাদের কোনো লোয়ার ব্যাক ইঞ্জুরি আছে তারা এক্সারসাইজটা করবে না, তাহলে আপনার লোয়ার ব্যাক ইঞ্জুরিটা পেইনটা বেড়ে যাবে। প্রিয় দর্শক, হঠাৎ করে আপনার অথবা আপনার পাশের মানুষটিকে সাপে কাটতে পারে, সেক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে যাবার আগে কি করবেন তা নিয়ে চলুন শুনি আমাদের এখনকার আয়োজন প্রাইমারি কেয়ার। সাপে কাটলে কি করবেন? সাপে কাটলে আমরা সহসায় দেখি মানুষজন খুবই বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে কি করবেন বুঝেন না। তো আমরা মনে করি যে সাপে কাটলে আতঙ্কিত হবার কিছু নেই, কারণ বাংলাদেশে আমাদের আশেপাশে যে ধরনের সাপ থাকে তার অধিকাংশই বিষধর বা বিষাক্ত সাপ নয়। আমরা একটি জরিপে দেখেছি যে শতকরা 100 ভাগের মধ্যে 8 ভাগ সাপ বিষধর হতে পারে। তো আপনার যেই সাপটি কেটেছে সেটি মনে করা যাবে না যে সেটি বিষধর সাপ, তবে এটিকে অবহেলাও করার কোনো সুযোগ নেই, কারণ সেটি বিষধরও হতে পারে। আমরা চিকিৎসার ক্ষেত্রে যেটি বলবো, আপনারা হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। তার আগে এই সময়টুকুর মধ্যে আপনারা যেই কাজটি করে ফেলতে পারেন সেটি হলো যেই স্থানে আপনার সাপে কেটেছে সে জায়গাটি স্যাভলন বা পরিষ্কার কিছু দিয়ে আপনারা পরিষ্কার করবেন এবং সাপে যেই জায়গাটি কেটেছে তার কিছু উপরে অবশ্যই কাপড়, আপনার গামছা, লুঙ্গি এই জাতীয় কোনো কাপড় দিয়ে আপনারা ওখানে একটি বাঁধ দেবেন। এই বাঁধনটা অবশ্যই খুব বেশি আঁটোসাঁটো হবে না, এটা এরকম হতে পারে একটি আঙ্গুল যদি তার নিচ দিয়ে দেওয়া যায় তাহলে সেই আঙ্গুলটি চলে যাবে। এরকম বাদ দিয়ে আপনি অবশ্যই যত দ্রুত সম্ভব তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবেন। এর মধ্যে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের দেশে ওঝার কাছে যাবার একটি প্রবণতা মানুষের মধ্যে থাকে। তো এটি করতে গেলে অবশ্যই সময়ক্ষেপণ হয় এবং যদি সেটি বিষধর সাপ হয়ে থাকে তাহলে আপনার ক্ষতির পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই পরামর্শ দেব আপনি যত দ্রুত সম্ভব এই বাঁধন সহ চিকিৎসা কেন্দ্রে যাবেন। তারপরে চিকিৎসা কেন্দ্রে আপনার বাকি চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু সাপের কাটা থেকে বেঁচে থাকতে পারেন। এবং আমার মনে হয় যে এখানে আতঙ্কগ্রস্ত হয়েই মানুষ বেশি মারা যায়, কিংবা আতঙ্কগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক করেও অনেক সময় মারা যেতে পারে। সুতরাং আপনারা এই খুব সামান্য একটি বিষয় যদি মাথায় রাখেন তাহলে কিন্তু সাপে কাটা রোগ থেকে অসুস্থতা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। দর্শক, আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস। চোখের জ্যোতি বাড়াতে সবুজ শাকসবজির জুড়ি নেই, তাই দৃষ্টিশক্তি প্রখর করতে আপনার শিশুকে নিয়মিত শাকসবজি খেতে দিন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। আমরা আগে জানতাম যে হ্যাঁ, ভিটামিন ডি এর অভাবে সাধারণত বাচ্চাদের রিকেট হয়ে থাকে, অর্থাৎ ভিটামিন ডি এর কাজটা হচ্ছে আপনার খাবার থেকে, ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম এবং ফসফেটটাকে অ্যাবজর্ব করে আপনার হাড্ডিকে মিনারেলাইজ করা, শক্ত করা। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।